মধ্যে ক্রীড়া করতে থাকে, তখন জড় প্রকৃতি চঞ্চল হয়ে ওঠে, সেখান থেকে সৃষ্টি হয়। যে কোনো সৃষ্টির ক্ষেত্রেই সেই রকম, যে চঞ্চলা না হলে সৃষ্টি হয় না। যে কোনো সৃষ্টির ক্ষেত্রে যদি পুরুষের মতন থাকেন তাহলে সৃষ্টি হয় না। তিনি জড় বস্তুর উপরে যে মুহূর্তে তার চেতনার করকিরণ সম্পাত তৈরি করেন, সেই মুহূর্তেই সৃষ্টি হতে থাকে। প্রকৃতি চঞ্চলা হন, রজগুণ বৃদ্ধি হয়, এবং এই যে প্রকৃতি, তার ফার্স্ট এভলিউট হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে অন্য নামে বলা হয় বুদ্ধি। এবং সেই বুদ্ধি থেকে যেটা জন্মায় সেটা হচ্ছে অহংকার। পরপর জন্মায়। অহংকার মানে ইজ নট প্রাইড। অহংকার মানে হচ্ছে দ্য সেন্স অফ আই, অর্থাৎ আমি, আই এক্সিস্ট, এইটা। তারপরে সেখান থেকে মন, চিত্ত ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়, এবং সেটাও যে তৈরি হয়, ওরা একটা সায়েন্টিফিক ব্যাপার তৈরি করেন, বলেন যে শব্দ তন্মাত্র, স্পর্শ তন্মাত্র, মানে ইথার থেকে আরম্ভ করে যা যা অলৌকিক বস্তুগুলো আছে, হ্যাঁ, ক্ষিতিয়ক, তেজ, মরুদ, বোম, সেখানকার সঙ্গে আমরা কিন্তু সবসময় কানেক্টেড। দেখুন, সারা পৃথিবীর মধ্যে জলের অংশ বেশি, স্থলের অংশ কম। মনুষ্য শরীরেও কিন্তু জলের অংশ সবচেয়ে বেশি, এবং আমাদের শরীরে অন্যান্য জিনিস যতখানি আছে তার থেকে বেশি জল আছে। অর্থাৎ আমরাও কিন্তু একটা জলের মধ্যে স্থলের মতো দাঁড়িয়ে আছি। এটা আগে বোঝার দরকার। সায়েন্টিফিক্যালি কিন্তু এটাই আসে। কাজে ওরা মেটেরিয়ালিস্টিক জায়গাগুলো যেভাবে বলেছেন সেটা ব্যাখ্যা করতে গেলে আজকে কাবার হয়ে যাবে, হ্যাঁ, আমার আর হয়ে ওঠা হবে না। ফলত একটা জিনিস সাংখ্য দর্শন বুঝিয়ে দিয়েছে, দেখো, এন্টারপ্রেনিয়রশিপের সমস্ত উপাদানগুলো এই পৃথিবীর মধ্যে আছে। এই পৃথিবীর মধ্যে আছে। তার প্রথম সৃষ্টি, ধরুন মানুষ, এই পৃথিবীর মধ্যে আছে। পশু পাখি, গাছপালা, নদী, পাহাড়, মরুভূমি, সাগর, যা আছে, যা যা আছে এই পৃথিবীতে, সাংখ্যের মতে সেগুলো সবই কিন্তু প্রকৃতির এভলিউট। যার জন্যে চণ্ডীপাঠের সময় বারবার বীরেন্দ্রকৃষ্ণ ভক্তের মুখে শুনতে পাবেন, প্রকৃতি স্ত্বাং হি সর্বত্র। এই যে সর্বত্র প্রকৃতি, এখানে আপনার এন্টারপ্রেনিয়রশিপের সমস্ত উপাদানগুলো লুকিয়ে আছে। যে মানুষটা প্রথম চকমকি পাথর দিয়ে আগুন তৈরি করেছিল, সেই লোকটাকে আমরা একজন আবিষ্কারক বলতে পারি। যেরকম হঠাৎ করে প্লেটের উপরে খাবার রাখার পর একটা যে ফাঙ্গাস জমেছে, তার থেকেও তো একটা সৃষ্টি হয়েছিল, ভদ্রমহিলা করেছিলেন ওদের। কাজে এগুলো আবিষ্কার। কিন্তু ঘটনাটা হচ্ছে, যে ভদ্রলোক সেই আগুনটাকে নিজের একটা পশু শিকার করে নিয়ে, ধরেন একটা আদিম মানুষ, সে বন্য পশু শিকার করার পরে যে হরিণের মাংসটাকে রোস্ট করে তার প্রিয়জনের জন্য সুস্বাদু খাবার তৈরি করেছিল, সে কিন্তু একজন এন্টারপ্রেনিয়র। এটা মাথায় রাখতে হবে। নাহলে রামচন্দ্র বনবাসে গেছে, তখন হরিণের মাংস একটা নিয়ে এসেছেন, লক্ষণ হরিণের মাংস নিয়ে এসেছেন। রামচন্দ্র বললেন যে, দেখো, এটাকে তাহলে তো একটা পোড়ানোর ব্যবস্থা করতে হয়। লক্ষণ, তিনি সবসময় কাজ করেন, রামচন্দ্র বসে থাকেন আর উনি কাজ করেন, সীতা মাও বসে থাকেন, যত কাজ করেন লক্ষণ। তিনি বেশ সুন্দর করে একদম, রামচন্দ্র যখন খাওয়াচ্ছেন সীতাকে, তখন বলছেন, ইদম তপ্তম ইদম মৃদু, এটা মৃদু, বেশ নরম হয়েছে, বেশ তপ্ত হয়েছে। নিস্তপ্তম ইদম অগ্নি না, এবং অগ্নিতে, আগুনে এত সুন্দর করে পুড়ে গেছে যে কোথাও আর কাঁচা রক্ত একটুও নেই।
তখন ইজ অ্যান এন্টারপ্রেনার। কারণ ওই আগুনটাকে সে কীভাবে তৈরি করে খাবারের জন্য তৈরি করেছে, তাহলে আরও তো বুঝে যাবে যে এটা যে লোকটা আলটিমেটলি একটা উনুন তৈরি করে তার মধ্যে আগুনটা দিয়ে এবং যে ভাত খাচ্ছে, যেটা অনেক ট্রায়াল অ্যান্ড এরার মেথডে ধান থেকে চাল খুলে তারপরে সেই চালটা দিয়ে সেদ্ধ করে যে খাওয়া যায়, হি ইজ অলসো অ্যান এন্টারপ্রেনার। এইভাবে কিন্তু মানুষ কিন্তু হি ট্রাইজ টু বিকাম। আমার নিজের যেটা মনে হয়, আমি একটা ছোট গল্প বলি। রাজা মিলিন্দ মানে মিনান্দার, একসময় ব্যাকট্রিয়ান কিং। আমাদের দেশে ছোট ছোট কিছু ব্যাকট্রিয়ান কিংস ছিলেন, তার মধ্যে কনিষ্কও পড়েন। যারা ইতিহাস জানেন তারা এটা জানেন যে একটা ব্যাকট্রিয়ান কিং ছিলেন মিনান্দা। তিনি বৌদ্ধ ধর্মে একেবারে শেষ পর্যন্ত লিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গে নানান রকম ডায়ালগস আছে। বুদ্ধের সমস্ত পরিজন যারা, বিশেষ করে নাগসেন, সেই ডায়ালগসে সেই জায়গায় মিলিন্দ পংহ বলে একটা পালি ভাষায় লেখা বই আছে। সেখানেই রাজার বৌদ্ধ ভিক্ষু যিনি, তিনি ভিক্ষু নাগসেনের কাছে এসেছেন। একটু গল্পটা সহ্য করবেন আমার কথা, হয়তো সেটাকে অতিপাত বলে মনে হবে সময়ের, কিন্তু তবুও আমার মনে হয় গল্পটা আপনাদের ভালোই লাগবে। এবং সবচেয়ে বড় কথা, আজকে অমর্ত্য সেন তো আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান লিখেছে যে কীরকম আর্গুমেন্টেটিভ লোক ছিলাম আমরা প্রত্যেকে, সেটা একটু আগে বোঝার দরকার। সেই সব বুঝে নিয়েই অমর্ত্য সেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান লিখেছেন, যদিও যে অর্থে লিখেছেন সেটাও খুব ভাবার বিষয়। যাই হোক, ভিক্ষুর কাছে এসেছেন মিলিন্দ, নাগসেন সেই ভিক্ষু। নাগসেনকে তিনি জিজ্ঞাসা করলেন, ভদন্ত, এটা শব্দ একটা অ্যাড্রেস করার, যাকে আপনি ভবন্ত বলতে পারেন সংস্কৃতে, আপনি, কিংবা ভদ্র বলতে পারেন, যা বলতে পারেন। আপনাকে লোকে কীভাবে চেনে? জিজ্ঞাসা করলেন মিনান্দার। কি নাম আপনার? নাগসেন বললেন, মহারাজ, আমাকে নাগসেন বলে জানে সবাই। আমার সঙ্গে থাকা মানুষেরা এই নামেই আমাকে সম্বোধন করে। আর এটাও ঠিক যে মা বাবারা এরকম একটা নাম তো দেয়নি, এই নাগসেন, সুরসেন, বীরসেন অথবা সিংহসেন, যেমন আমার নাম নৃসিংহ। আসলে এইভাবেই এক একটা লোককে চিহ্নিত করা হয়, আইডেন্টিফাই করা হয়। কিন্তু একটা ব্যক্তি মানুষের প্রাণের সঙ্গে কিংবা তার সত্তার সঙ্গে, দেহের সঙ্গে এই নামের যোগ কতটুকু বলছেন নাগসেন। তাতে মিনান্দার জিজ্ঞাসা করলেন যে সে আবার কি কথা, এই যে আপনি এখানে আছেন, আপনাকে খাবার দাবার দিচ্ছে, ভিক্ষুর, বৌদ্ধ ভিক্ষুর প্রয়োজনীয় বেশবাস করছেন, আপনি একটা সাত্ত্বিক জীবন কাটাচ্ছেন, তো 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 এসব কী করছে? নাগসেনই তো করছে। তাই বলে যে অন্যায় পাপ করছে, যে কামনা বাসনায় জীবন কাটাচ্ছে, মদ খাচ্ছে, সেটা নিশ্চয়ই নাগসেন নয়। আবার এমন কি হতে পারে যে আপনার বাইরের এই চেহারাটাই নাগসেন? নাগসেন বললেন, না, এসবের একটাও নাগসেন নয়। মিলিন্দ বললেন, তাহলে এটা কাকে দেখছি আমি? আপনি যদি নাগসেন না হন, তাহলে এই নামটা শুধু কি একটা ফাঁকা আওয়াজ নাকি, শুধু একটা শব্দ? নাগসেন অনেকক্ষণ রাজা মিলিন্দের দিকে, অর্থাৎ মিনান্দারের দিকে চেয়ে থাকলেন। তারপরে নিজেই প্রশ্ন করলেন, আচ্ছা মহারাজ, তর্ক করার একটা বিশাল সুবিধে, যেটা নীলকণ্ঠ দীক্ষিত খুব সুন্দর বলেছেন, সাউথ ইন্ডিয়ান একজন মহাপণ্ডিত, তিনি বলেছেন তর্ক করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা, যে আপনাকে যিনি প্রশ্ন করছেন, যে প্রশ্ন নিয়ে তিনি বলে যাচ্ছেন যে এরপরে আপনি বলুন কি বলবেন আমাকে, তখন সবসময় একদম উল্টো প্রসঙ্গে চলে যাওয়া, অপ্রসঙ্গে চলে যাওয়া, এটা তর্ক করার একটা, মানে তর্ক জেতার একটা বড় রাস্তা। এটা আমি নির্বেদ রায়কে খুব ভালো দেখতাম।
নির্বেদ রায় বলে একজন ছিলেন, আমাদের এই এশিয়াটিক সোসাইটিতে ছিলেন। সে ভদ্রলোক ওই এবিপি আনন্দে যখনই তর্ক করতে হয়েছিল, আরে পেরে ফেললো যখন, তখন সে বলে, জানেন তো এই 1947 গান্ধীজির সঙ্গে তখনও সুভাষের দেখা হয়নি, সেই সময় বলে একটা গল্প বলতে আরম্ভ করো। গল্প বলে তারপরে নিজের জায়গায় এলো। ততক্ষণে সেই ভদ্রলোক কিন্তু ভুলে গেছে যে কী বলছিলেন। তো এইটার একটা রাস্তা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান তো, হ্যাঁ। তো নাগসেন অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন যে, আচ্ছা মহারাজ, আপনি কীভাবে এলেন এখানে? আপনি কি হেঁটে এসেছেন না রথে করে এসেছেন? নাগসেন বললেন, আমি রথে করেই এসেছি। নাগসেন বললেন, বেশ, তাহলে এবার বলুন তো যে আপনার যেই রথখানি, এর মধ্যে রথ কোনটা? নাগসেন তো প্রথমেই একটু মিনান্দার চমকে গেল, মানে আচ্ছা রথে যে ফরকাটগুলো, মানে পোলস, ধরো একটা রথকে কল্পনা করুন, একটা গরুর গাড়ি কল্পনা করুন না, তার দুটো এরকম যায়, গিয়ে একটা এরকম লম্বা জিনিসের সঙ্গে জড়ে দেয়, যেগুলো যায় এরকম লম্বা দুটো গিয়ে জড়ে ওঠার সঙ্গে, জোয়ালের সঙ্গে, সেটাকে বলে ফরকাট বাংলায় বলে। এসব শব্দ এখন কেউ চলে না, ইংরেজিতে পোলস বললেও লোকে বোঝে না। যাই হোক, এখন এই বলেছে এটা কি এই যে ফরকাট, এটা কি রথ আপনার? মিলিন্দ বললেন, আমি কি তাই বলেছি নাকি? তাহলে রথের জোয়ালটা কি রথ? বলে না, মোটেই না। তাহলে এই যে চাকাগুলো, এগুলো কি রথ? বলে কী করে হতে পারে এটা? আমি রথ এটাকে বলছি না। বললেন, তাহলে চাকার শলাকাগুলি, স্পক্স, সেগুলো কি রথ? বলে না, এটা কোনোটাই নয়। মিলিন্দ বললেন, না না, এটা হবে কী করে? এই সব কিছুর মিলিত রূপটাই হচ্ছে রথ। মিলিন্দ এই সব তর্কযুক্তির মধ্যে আর যেতে ভয় পেলেন। তিনি বললেন যে, দেখুন, নাগসেন যেরকম তর্ক জুড়েছেন আর কি, তাতে রথের ফরকাট, জোয়াল, চাকা, দড়ি, কোনোটার কিছুর মধ্যেই আর যে রথ হবে এটা বলার সাহসই পাচ্ছেন না। হ্যাঁ, অর্থাৎ একটা ফাঁকা আওয়াজ দাঁড়াচ্ছে যে রথ কথাটা একটা ফাঁকা আওয়াজ মাত্র, কোনো রথই নেই। এবার নাগসেন বললেন যে, তাহলে কোনো রথই নেই, অথচ আপনি বলছেন আপনি রথে করে এসেছেন। অলিকত্তম মহারাজ, মানে পালি ভাষা, অলিকত্তম, আপনি অলিক কথা বলছেন, আপনি কোনো রথে করে আসেননি, কারণ এগুলো কোনোটাই রথ নয়। ভাষাসি মুসাফাত, আপনি মিথ্যে কথা বলছেন। নথি রথ নাস্তি রথ, কোনো রথ নেই। মিলিন্দ বললেন যে, আমি কিন্তু সত্যি বলছি নাগসেন, আমি রথে করেই এসেছি। অন্তত আমার এই জিনিসটাকে লোকে রথ বলেই জানে। নাগসেন বললেন, আমিও তাই বললাম যে লোকে আমাকে নাগসেন বলে জানে। আমার নামটা অন্যরকম হতে পারত, বীর সেন হতে পারত, সুরসেন হতে পারত, কিন্তু যেহেতু লোকে আমাকে নাগসেন বলে চিনে ফেলেছে, তার মানে আমাদের শরীরের মধ্যে হাত, পা, নাক, মুখ, শরীর, এই শরীরের গঠন, 32 উপাদানে তৈরি এই শরীর, তার সঙ্গে আমার নামের কোনো সম্পর্ক নেই, তাই তো? মিনান্দার খুব চুপ করে থাকলেন, আর কিছু বলতে পারলেন না, একদম চেপে গেলেন। আমরা এই দর্শনটা, বৌদ্ধরা একেবারেই নাস্তিবাদী দর্শন, তারা সব কিছু শূন্য বলে মনে করেন, এই নামটাও শূন্য ফাঁকা আওয়াজ বলে মনে করেন, কিন্তু অস্তিবাদী দার্শনিকরা এটাকে ধুয়ে দিয়েছেন পাল্টা যুক্তি দিয়ে, বলে যে এরকম যদি হতো তাহলে কোনো কিছুরই আর নাম করতে হতো না। আমি সেসব যুক্তি এইরকম গাদা গাদা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। খুব সংক্ষেপে ওনারা বললেন যে নাম একটা নিত্য পদার্থ, এটা কোনো ভয়ের জিনিস নয়, এটা কখনো এরকম হতে পারে না, এর কোনো ক্ষয় ব্যয় কিচ্ছু নেই। দুটো, আজকে ভাষা দিবস, হ্যাঁ, দুটো ব্যঞ্জন বর্ণ যদি আলাদা আলাদা ধরি তার কোনো অর্থ নেই, কিন্তু শব্দগুলো যিনি একত্র করেছেন
এবং একটা শব্দের মানে তৈরি করেছেন, হি ইজ এন্টারপ্রেনিউর। এটা মাথায় রাখবেন। সব